হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা অলরেডি এলসিএম এইচসিএফ এর হচ্ছে অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট, একটা ক্লাস কমপ্লিট করেছি। আজকের আমরা কনসেপ্টের ক্লাস 2 করব। ওকে, কনসেপ্টের মধ্যে হচ্ছে আমরা যতগুলো জিনিস কমপ্লিট করেছি আজকের হচ্ছে তার নেক্সট পার্ট থেকে শুরু করব, এবং তার উপর বেস করে এই দুটো ক্লাসে যতগুলো কনসেপ্ট আমরা শিখেছি তার উপর বেস করে হচ্ছে আমরা কিছু অঙ্ক আজকের করব। ঠিক আছে, চলো শুরু করি। শুরু করার আগে বলতে চাই, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এখানে হচ্ছে সমস্ত ক্লাসের পিডিএফ প্লাস নোটিফিকেশান, নতুন কোনো এক্সামের নোটিফিকেশান, এগুলো আমি এখানে শেয়ার করে থাকি। ওকে, এবং তুমি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাপ, যেটা হচ্ছে তুমি আমাদের এই ইউটিউব নামেই তুমি এই অ্যাপটা পাবে, ম্যাথস উইথ মিনময় স্যার। তো এখানে হচ্ছে তুমি গেলে ফ্রি কোর্স, পেড কোর্স, টেস্ট সিরিজ, এই জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাবে। ওকে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। চলো শুরু করি। আমরা গতদিন যে জিনিসগুলো করেছি সেটা জাস্ট একবার তোমাকে বলে দিয়ে আমরা আজকে নেক্সট টপিকে চলে যাব। আমরা গতদিন শিখেছি কি, একদম এলসিএম এইচসিএফ এর বেসিক যে জিনিসটা, যে অ্যাকচুয়াল এলসিএম জিনিসটা কি, এইচসিএফ জিনিসটা কি, এটা আমরা গতদিন বেসিক জিনিস শিখেছি। এলসিএম এইচসিএফ এর কিছু প্রপার্টিজ হয়, যেমন সবসময় বলতে পারি এইচসিএফ, চারটে সংখ্যার এইচসিএফ বা তিনটে সংখ্যার যে গসাগু হয় সেটা সবসময় লসাগুকে ভাগ করতে পারে। বা লসাগু সবসময় কি হয়, ওই যে সংখ্যার সেটটা আছে তাদের মধ্যে সব থেকে যে সংখ্যাটা বড়, লসাগু হয় তার সমান হবে, না হলে তার থেকে বড় হবে, এটা শিখেছিলাম। গসাগুর ক্ষেত্রে কি, ওই নাম্বার অফ কোশ্চেনের যে সেটটা আছে, মানে যে সংখ্যাগুলোর আমি গসাগু বের করছি, ওই গসাগুটা হচ্ছে ওই নাম্বারগুলোর মধ্যে সব থেকে যে ছোট, তার থেকে ছোট হতে পারে অথবা তার সমান হতে পারে। এই 4-5টা কনসেপ্ট আমরা শিখেছিলাম। ঠিক আছে, আজকের আমরা যেটা শিখবো, এবং সেখানে গতদিন আরও একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে ভগ্নাংশের এলসিএম এইচসিএফ কি করে বের করতে হয়, যেটা আমাদের কাজে লাগবে কোথায় জানো তো, সব থেকে বেশি কাজে লাগবে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে। অনেক সময় টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে দিয়ে দেয় এ 10 দিনে একটা কাজ করতে পারে, বি 15 দিনে করতে পারে। শুধু ওইটুকু না দিয়ে তোমাকে এটাও দিতে পারে যে এ 10/3 দিনে কাজটা করতে পারে, বি 15/4 দিনে কাজ একটা কমপ্লিট করতে পারে। তাহলে সেক্ষেত্রে এ এবং বি একসঙ্গে কাজ কমপ্লিট করতে কতদিন টাইম নিতে পারে। সেখানে কিন্তু ভগ্নাংশের এলসিএম এর কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে স্যার, এরপরে আমরা দেখেছিলাম কি, ডেসিমেলের অঙ্ক দেখেছিলাম। ধরো 2.5, 5.1 বা 5.3, এদের হচ্ছে আমি দেখেছিলাম যে লসাগু গসাগু কিভাবে বের করা যায়। ওকে, আমরা এইরকম ধরনের কনসেপ্টটা গতদিন বাদ চলে গিয়েছিল, সেটা হচ্ছে আজকে শিখবো, প্লাস আরো কিছু কনসেপ্ট শিখবো। সেটা হচ্ছে, ধরো কোনো জায়গাতে এরকম আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু ধরো 3 স্কোয়ার ইন্টু হচ্ছে দেখো কত 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, কমা ধরো এখানে দেওয়া আছে কত 2 কিউব ইন্টু এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু এটা কত হচ্ছে ধরো 5 স্কোয়ার। এরকম আছে, এরকম আরো থাকতে পারে। এদের হচ্ছে আমাকে কি বের করতে হবে, এদের এলসিএম বার করতে হবে এবং এদের এইচসিএফ বার করতে হবে। দেখো জিনিসটা খুবই সহজ, একদম ডিরেক্ট বলতে পারি। স্যার এর এলসিএম কত হবে, এর এলসিএম হচ্ছে, প্রথম আমি দেখবো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো একটা 2 নেব। এদের পাওয়ারে সব থেকে যে বড় আছে তাকে আমি নেব, কত নেব, 5 নেব। তারপরে কে দেখতে পাবো, তারপরে পড়ে আছে কে 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। 3-এর সব থেকে পাওয়ার বড় কে, 2 এবং 4-এর মধ্যে, এটা হবে 4। তারপরে কে পড়ে আছে স্যার, 5 আছে। 5-এর পাওয়ারে কে আছে, 4 আছে। 5-এর পাওয়ারে 2 আছে, অতএব সেটা কত হবে, এটা হচ্ছে এলসিএম হলো। ওকে, যদি কোনোভাবে এখানটাতে এরকম কেউ থাকতো 7 কিউব, তো এখানে 7 একমাত্র ওর কাছেই আছে, তো সেটাকে আমি এখানে বসিয়ে দিতাম 7, এবং তার পাওয়ারে যেটা আছে সেটা হচ্ছে কিউ। এটা হচ্ছে আমাদের এলসিএম মতো। এবারে ঘটনা হচ্ছে আমরা এই জিনিসটাকে কেন নেব, বা এরকম জিনিসটা হয় কিভাবে, সেটা হচ্ছে আমরা এখানে দেখব। ঠিক আছে, চলো শুরু করি। সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো। আমরা নর্মাল একটা সংখ্যা, ধরো আমি এখানে বললাম যে ধরো আমার কাছে একটা সংখ্যা আছে কত, 12। ওকে, 12। এবার আর একটা সংখ্যা ধরো আমি বলছি যে 45। ওকে, 12 এবং 45। আচ্ছা, 12 এবং 45-এর আমি যদি লসাগু বের করি স্যার কি হবে, ভালো করে খেয়াল করো। 12 এবং 45-এর লসাগু বের করার প্রসেস আমরা শিখেছিলাম, কত ছিল স্যার, এইভাবে আমরা বের করতাম না? 12 এবং 45 আমরা কিভাবে বের করতাম, একটা সংখ্যা নিতাম যেটা দিয়ে মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ যায়। 3 4 12, দেখো 3 9 45। ঠিক আছে, সরি, ভুল বললাম, 3 15 45। ঠিক আছে,
তাহলে এখান থেকে তুমি এলসিএমটা কি পেতে? তুমি এখান থেকে এলসিএমটা পেতে এইভাবে, এখানে 3 ছিল 3 লিখতে, এখানে কি লিখতে 4 লিখতে, আর এখানে কি লিখতে 15 লিখতে। এই হচ্ছে তুমি এলসিএম লিখতে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, ভালো করে দেখো, সেটা হচ্ছে আমরা এরকম একটা জিনিস জানি, এক মিনিট, আমরা এরকম একটা জিনিস জানি যে আমাদের পাশে যদি কোনো জায়গাতে এরকম থাকে, ভালো করে খেয়াল করো, যদি এরকম থাকে 5 স্কোয়ার, 3⁴, 2⁻3, এই কথাগুলোর মানে কি বলতো? এই কথাগুলো আমরা সূচক এবং করণী চ্যাপ্টারে দেখবে, প্লে লিস্টে চলে যাবে, সূচক এবং করণী আমরা ইন ডিটেলস করেছি। তখন আমরা এই জিনিসগুলো বলেছি, এটা বেস, এটা পাওয়ার, বা এটাকে ডিগ্রি বলা হয়, কখন কোনো সংখ্যা এর সঙ্গে গুণ করে দিলে পাওয়ারে যোগ হয়ে যায়, এগুলো কিন্তু সেই সময় আমরা আলোচনা করেছি, ঠিক। অ্যাকচুয়ালি এই কথাটার মানে কি স্যার? এখানে 5 পাওয়ারে 2 আছে, মানে দুটো 5 আমাদের গুণফল, তার মানে এই সংখ্যাটাকে আমরা বলতে পারি এই সংখ্যাটা আছে কত? 25। 3⁴ মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু দেখো 3, তার মানে এটা কত হবে বলো? এটা হচ্ছে 81 হবে। এটা হচ্ছে দেখো কত? 2 ইন্টু 2 ইন্টু দেখো 2, তার মানে এটা কত হবে? দেখো 8 হবে। এগুলো আমরা হচ্ছে কি বলো পাই, ওকে। এবারে তুমি এদের মধ্যে একটা জিনিস খেয়াল করো, তুমি দেখো এখান থেকে তুমি এখানে আসতে পারবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, অবশ্যই পারা যাবে। পাওয়ারে স্যার প্রত্যেকের 1 আছে, গুণের সময় প্রত্যেকের বেস সমান, অতএব পাওয়ারগুলো স্যার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এটা হচ্ছে আমরা একদম সূচকের বেসিক কনসেপ্ট শিখেছিলাম, ঠিক আছে। তাহলে আমাকে যদি কোনো জায়গাতে এই যে 12 সংখ্যাটা লেখা থাকে, 12কে আমি লিখতে পারি এইভাবে 3 × 4 লিখতে পারি, বা আমি এটাকে বলতে পারি 4 × 3 বলতে পারি, ওকে। 45কে আমি লিখতে পারি দেখো 3 15 45 লিখতে পারি। এবারে এখানটাতে একে ভাঙলে কি হয় বলো তো? এই 4কে আমরা যদি ভাঙি, এখানে কত হবে দেখো? 2 এর স্কোয়ার হবে। এটা কত আছে? 3 পড়ে আছে। এখানে কত আছে দেখো? 3 পড়ে আছে। এখানে 15 আছে দেখো, মানে কত? 3 ইন্টু তুমি 5 লেখো। পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি দেখো 2 এর স্কোয়ার ইন্টু 3, আর এখানে দুটো 3 আছে, মানে আমরা এটাকে লিখতে পারি দেখো 3 এর স্কোয়ার ইন্টু দেখো 5। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যেটা হচ্ছে আমরা অলরেডি যে কনসেপ্টটা শিখবো বলেছিলাম, সেখানে আমাদের কাছে যে এই ধরনের জিনিস যদি থাকে, কিরকম, যে ধরো 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 5 স্কোয়ার, আবার ধরো কোনো জায়গাতে এরকম থাকলো, আর একটা সংখ্যা ধরো থাকলো হচ্ছে 2⁻2³ 3³ এটা ধরো আছে কত? 5⁻3 ইন্টু হচ্ছে দেখো 7। যদি এরকম কোনো জায়গাতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগু বা গসাগু কিভাবে বের করতে পারি? তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা কি? সেটা হচ্ছে যে এইখানে যদি আমি লসাগু বের করতাম, এইখানটাতে যদি আমি লসাগু বের করতাম, আমাদের কাছে কি আছে দেখো? 2 স্কোয়ার ইন্টু দেখো কত? 3, আর ওটা কত আছে দেখো? 3 স্কোয়ার ইন্টু দেখো কত আছে দেখো? 5। যখন কোনো সংখ্যা আমাদের কাছে এইরকম পাওয়ার হিসেবে থাকবে, তখন প্রথম কথা হচ্ছে, যদি আমাদের HCF বের করতে দেয়, HCF, আমরা কি করব? প্রথম খুঁজতে থাকবো যে কোনটা কমন আছে। দেখো এখানে একটা 2, এখানে কি 2 আছে? 2 নেই। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, 3 বেসে 3 আছে, মানে শুধুমাত্র আমরা 3 নেব। তারপরে কি করব? তারপরে করব হচ্ছে এই যে 3টা আমি দুটো জনের পাশে পেলাম, সেই 3 এর পাওয়ার সব থেকে কম কোনটা আছে। দেখো 3 এর পাওয়ার সব থেকে এখানে আছে, পাওয়ারে 1 আছে, অতএব আমি সব থেকে ছোট সংখ্যাটা নেব। আর কি কেউ এখানটাতে আছে যার থেকে আমি দুটোতেই কমন দেখতে পাচ্ছি? আর কিন্তু কেউ নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের HCFটা কত হলো? 3⁻1, মানে দেখো কত হবে বলো? 3। দেখো সেই HCF আমরা যখন বের করতাম, এখানে 3 আছে এবং এখানে দেখো 3 দিয়ে ভাগ করেছি, এটাকে বলতাম HCF। তুমি ভাগ পদ্ধতিতেও বের করতে পারো। কিভাবে? 45কে ভাগ করব আমরা কত দিয়ে? দেখো 12 দিয়ে। 12 3 36 হবে, তাই তো? 12 3 36, এটা কত হবে? 9। 12কে ভাগ করো,
9 একে দেখো 9, এখানে 3 ভাগ নামবে, আবার এই 9কে ভাগ করব, দেখো 3 3 9, তাহলে কেটে গেল। তার মানে এখানে যে পড়ে আছে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা এখানে এইচসিএফ পেলাম হচ্ছে এটা। যখন আমি এলসিএম বের করতে বলবো প্রসেস হচ্ছে ঠিক সেম। আমি প্রথমে দেখব কি আমাদের কমন কে আছে। তার আমাদের কমন প্রত্যেক জায়গাতে কমন আছে, দেখো কত 3। গসাগুর বেলাতে সব থেকে কি নিয়েছি, এটা হচ্ছে সব থেকে ছোট পাওয়ারটা নিয়েছি গসাগুর বেলায়। আর লসাগুর বেলাতে আমি সব থেকে বড় পাওয়ারটা নেব। সব থেকে বড় পাওয়ার কত আছে, দেখো 2 আছে, তার মানে এটা আমি নেব 2। এরপরে কি নেব, যারা পড়ে আছে তাদেরকে নিয়ে নেব। এখানে কে পড়ে আছে, 2 স্কোয়ার পড়ে আছে, তার মানে আমি এখানে 2 স্কোয়ার নিয়ে নেব। তারপরে কে পড়ে আছে, 5 পড়ে আছে, স্যার 5 নিয়ে নেব। দেখো এবারে তুমি যদি এটাকে ভেঙে বের করো, 3 3 কত হবে 9, 2 স্কোয়ার মানে 4, আর এটা কত আছে দেখো 5। তাহলে তুমি সেখান থেকে কত পাচ্ছ, 5 4 20, 9 দেখো 180। দেখো তো লসাগু তোমার 180 হয়েছিল কিনা। দেখো 15 4 60, 60 3 কত হবে 180 হলো। ওকে, চলো আরো এক্সাম্পল দিয়ে দেখি। আমরা যদি দেখি এখানটাতে আর একটা এক্সাম্পল ধরো তোমাকে আমি দিলাম, এরকম কিরকম হবে, যে একটা সংখ্যা আছে ধরো 3⁴ ইন্টু দেখো 5 স্কোয়ার ইন্টু 7 কিউব। আর একটা সংখ্যা কত আছে, আর একটা সংখ্যা আছে ধরো 3⁵ ইন্টু এটা হচ্ছে 5⁵ ইন্টু দেখো 7 স্কোয়ার ইন্টু ধরো এখানে আমি বলছি কত 2⁵ ইন্টু কত আছে 2⁵। ওকে, আমি এখানে কি বের করব, আমি এখানে স্যার বের করব, প্রথম আমি বের করব এইচসিএফ। তো আমার কাজটা কি হবে, প্রথম আমি দেখব এদের মধ্যে কমন কে আছে। আমি দেখতে পাচ্ছি এখানে কে কমন আছে, 3 কমন আছে, তাই তো, তাহলে 3 আমি নিয়ে নিলাম। তারপরে কি করব, এদের মধ্যে সব থেকে যে পাওয়ার ছোট আছে তাকে নেব। দেখো 4 এবং 5-এর মধ্যে সব থেকে ছোট কে 4, অতএব 4কে নিলাম। তারপরে কমন কে দেখতে পাচ্ছি, এটা 5 এটা 5, তাহলে আমরা এখানে 5 বসালাম। তাহলে 5 এখানে কত আছে 2, এখানে কত আছে 5, তার মানে সব থেকে ছোট কোনটা হবে 2, তার মানে আমরা এখানে 2 নিলাম 5-এর স্কোয়ার। তারপরে কমন কে দেখতে পাচ্ছি 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে সেখানে আমি কি বসাবো, এটা বসাবো হচ্ছে দেখো সেখানে 7। হাতের পাওয়ারে কত আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, সব থেকে ছোট পাওয়ারটা নেব 2। এরপরে আর কমন কি আছে, দেখো এরপরে কমন কেউ নেই। কমন যদি না থাকে তাহলে এইচসিএফ এর ক্ষেত্রে আমরা কিন্তু আর কাউকে নিতে পারবো না। এইচসিএফ এর ক্ষেত্রে সবসময় কাকে নেব, যারা কমন আছে। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 2 আছে, ওখানে 2 নেই, অতএব আমরা এখানে নিতে পারবো না। অতএব আমাদের এইচসিএফ কোনটা হবে, এটা। এবারে পাওয়ারটা কোনটা হবে, সব থেকে ছোট পাওয়ার যেটা, দেখো 4 সব থেকে 3, 3-এর পাওয়ারে 4, 3-এর পাওয়ারে 5, সব থেকে ছোট। 5-এর স্কোয়ার 5⁵, তার মানে এটা 5-এর স্কোয়ার। 7-এর কিউব 7-এর স্কোয়ার, তার মানে এটা কত হবে 7-এর স্কোয়ার। ওকে, আচ্ছা যদি এলসিএম বের করতে বলে কি বলবো, যদি আমাদের কোনো জায়গাতে এলসিএম বের করতে হয়, এলসিএম, এলসিএম কত হবে, দেখো এলসিএম হবে সেই একই রকম ভাবে প্রথম আমি দেখবো কমন কে আছে, দেখো কমন আছে 3। পাওয়ারে কি হবে, সব থেকে বড় যেটা, এখানে কত আছে সব থেকে বড়। এরপরে কি হবে 5, 5 দুটো জায়গাতে কমন আছে, 5-এর পাওয়ারে এখানে 5 আছে, অতএব এটা হচ্ছে 5। এরপরে হচ্ছে কত 7 আছে, 7-এর পাওয়ারে কত আছে 3, এখানে আছে 2, তার মানে এটা হবে কত 3। ওকে, 3 5 7 হলো। এরপরে দেখো আমার সিঙ্গেল ভাবে পড়ে আছে কে, বা দুজনের সঙ্গেও কমন থাকলে হবে, সেটা আমি তোমাকে এক্সাম্পল দেবো। তাহলে এখানে কত আছে 2⁵, তার মানে আমি বলবো এখানে 2⁵ হবে অ্যান্সার। ঠিক আছে, চলো আরো এক্সাম্পল দেখে নিই, আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ধরো এখানে কোনো জায়গাতে এরকম আছে, একটা সংখ্যা দেওয়া আছে কত 2⁴ ইন্টু ধরো 5⁵ ইন্টু দেখো 7-এর পাওয়ারে হচ্ছে কত 5, কমা এখানে ধরো কত আছে 3⁵, এখানে কত আছে ধরো 5⁴, আর এখানে কত আছে দেখো 7 কিউব। ওকে, আর একটা সংখ্যা আছে যেটা আমি বলছি ধরো 2⁵ আছে, আর একটা সংখ্যা এখানে গুণ হিসেবে আছে ধরো 5-এর পাওয়ারে কত আছে ধরো 2 আছে, ইন্টু দেখো কত আছে 7 স্কোয়ার আছে। এই হচ্ছে আমাদের 3টে সংখ্যা। 3টে সংখ্যা কি কি আমি আন্ডারলাইন করে দিচ্ছি। দেখো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এবং এটা একটা সংখ্যা।
এবারে দেখো এগুলোকেও কি সংখ্যা বলা যায় স্যার? ডেফিনেটলি সংখ্যা বলা যায়। তোমাকে যদি আমি বলি এখানে একটা সংখ্যা আছে যে 180, এটা একটা সংখ্যা আছে, তো এটাকে কি স্যার এইভাবে পাওয়ারে বসানো যায়? যখন আমরা দেখব কম্পোজিট নাম্বার, কম্পোজিট আমরা যখন বের করা শিখবো হচ্ছে প্রাইম ফ্যাক্টর বের করা শিখবো। আমরা যখন বের করা শিখবো নাম্বার সিস্টেমে, যখন বের করব কতগুলো ফ্যাক্টর পাওয়া যাবে, কতগুলো জোড় নাম্বার ফ্যাক্টর পাওয়া যাবে, তখন আমরা এরকমকে এরকম করে ভাঙা শিখবো। ঠিক আছে স্যার? তো এটাকে দেখো এরকম করে ভাঙতে গেলে বা কিভাবে ভাঙতে পারি আমি, প্রথম তুমি নর্মালি একে ভাঙা শুরু করো, 2 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 2 9 18 0, দেখো আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দেখো কত হচ্ছে 45, তুমি আবার ভাগ যাচ্ছে কত 3 দিয়ে, 3 15 45, দেখো তুমি আবার 3 দিয়ে ভাগ দাও, 3 5 15। তাহলে এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? এখানে কতগুলো 2 আছে স্যার? দুটো 2 আছে, তো এটাকে রিপ্রেজেন্ট করতে পারি দেখো 2 এর স্কোয়ার ইনটু, তারপরে কে আছে 3, কতগুলো আছে? দুটো 3 আছে, তার মানে এখানে এইভাবে। তারপরে কে পড়ে আছে? একটা 5 পড়ে আছে, সেই জন্য আমি একটা 5 লিখলাম। তো এই 180 সংখ্যাটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের দেখো সংখ্যা একই, কিন্তু সেগুলোকে রিপ্রেজেন্ট করছে বিভিন্নভাবে এবং সেইভাবে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। দেখো এটাকে যদি আমি একটা সংখ্যা বের করতাম, ডেফিনেটলি একটা সংখ্যা বেরোতো, অনেক বড় সংখ্যা বেরোতো। 2 to the power 4 মানে এই সংখ্যাটা কি হতো? দেখো এইভাবে লিখতাম, 2 2 ইন্টু 2, 3টে 5 আছে, এখানে বসাতাম 3টে 5, তারপরে কি বসাতাম? এখানে 7টা 5 আছে, একটা, দুটো, 3টে, 4টে, 5টা। ঠিক আছে? তাহলে এইটার গুণফল বের করলে আমাদের এই 180-র মতো দেখতে একটা সংখ্যা আমরা এখানে পেতাম। ঠিক আছে স্যার? তো আমরা সেটা না করে, সেটার ক্ষেত্রে কি হবে, সংখ্যা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমাদের ক্ষেত্রে ওটা না দিয়ে আমাদেরকে এইভাবে দিয়েছে। তো এবারে আমরা প্রথমে বের করব কি? এবারে বের করব হচ্ছে এলসিএম কি হবে। প্রথম আমরা দেখব যে কমন কে আছে। দেখো 2 কি প্রত্যেকের মধ্যে আছে? না স্যার, 2 প্রত্যেকের মধ্যে নেই, অতএব 2 কে আমি এই মুহূর্তে ইগনোর করব। ঠিক আছে? প্রথম কাকে নেব? যে কমন আছে। এখানে কমন কে আছে? 5 আছে, 5 আছে, 5 আছে, ডেফিনেটলি আমরা নেব হচ্ছে কাকে? 5 কে। এলসিএম বলছি মানে কি, আমরা পাওয়ারটা নেব সব থেকে বড় পাওয়ার, 5-এর সব থেকে বড় পাওয়ার কে? এখানে আছে স্যার 3, এখানে আছে 4, ওখানে আছে 2, তাহলে 5-এর সব থেকে বড় পাওয়ার যেটা হবে সেটা নিলাম, ইনটু তারপরে কমন কেউ আছে? 7 আছে, 7 আছে, 7 আছে, অতএব আমরা দেখতে পাচ্ছি যে 7কে নেওয়া যেতে পারে, 7 কমন হিসেবে আছে, তো আমি এখানে 7 নিলাম। 7-এর পাওয়ারে দেখো 5 3 2, অতএব যেহেতু এলসিএম বের করছি, অতএব আমরা কি নেব? বড় সংখ্যাটা নেব। এরপরে কাকে নেব? দেখো 5 তো হয়ে গেল, প্রত্যেকের থেকে 5 হয়ে গেছে, 7 হয়ে গেছে, তাহলে পড়ে আছে কে? এখানে 2 to the power 4 আর ওখানে 2 to the power 5। এবারে তুমি নাও হচ্ছে কাকে? 2 কে নাও। ওকে, এবারে 2 কে নাও। 2 দেখো দুজনের পাশে 2 আছে, এবং যেহেতু আমরা এলসিএম বের করছি, অতএব সব থেকে কাকে নেব? বড় সংখ্যাটা, বড় পাওয়ারটাকে নেব আমরা এলসিএম হিসেবে। এদের মধ্যে সব থেকে বড় পাওয়ার কে? এটা হচ্ছে 4, এটা হচ্ছে দেখো 5, অতএব আমরা এখানে নেব কত? 5। তাহলে আমরা কি সবাইকে পেয়ে গেছি? এখনো কিন্তু একজন পড়ে আছে, সেটা দেখো 3 to the power 5। দেখো এই 3 এর পাওয়ারের সংখ্যা দেখো না এর পাশে আছে, না এর পাশে আছে, তাহলে শুধুমাত্র এখানে এ একা পড়ে আছে। যে একা পড়ে থাকবে শুধুমাত্র তাকে আমরা কি করে দেবো? আলাদা করে বসিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের কি, দেখো গেল এলসিএম। তাহলে আমরা কি পেলাম? আমরা একটা সংখ্যা নেব, তার পাওয়ার দেখবো, সেই সংখ্যাটা প্রথমে চেক করব প্রত্যেকের পাশে আছে কিনা। যদি প্রত্যেকের পাশে থাকে তাহলে আমরা সেই সংখ্যাকে নেব। এলসিএম এর ক্ষেত্রে কি হবে? যার পাওয়ারটা বেশি আমরা তাকে নিয়ে নেব। এরপরে কাকে নেব? এরপরে দেখবো যে আর কোনো সংখ্যা প্রত্যেকের মধ্যে আছে কিনা, যদি না থাকে তারপরে চেক করব দুজনের মধ্যে আছে কিনা। আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে আছে, তো দুজনের মধ্যে থেকে তাকে নেব। তার কি করব? পাওয়ারটা ম্যাক্সিমাম নেব, কেন? এলসিএম বের করছি বলে। তারপরে চেক করব যে অন্য কোনো সংখ্যা আরো দুজনের পাশে আছে কিনা, দুজনের পাশে আছে, চেক করে বসিয়ে দিলাম। এরপরে বসাবো কাকে? এরপরে বসাবো হচ্ছে যারা সিঙ্গেল ভাবে পড়ে আছে তাদেরকে। ঠিক আছে? তাহলে এরকম কাকে পেয়েছি? শুধুমাত্র 3কে পেয়েছি। এইখানে যদি আমাদের এই সিএফ কে বের করতে বলতো, এই সিএফ কি হতো স্যার? শুধুমাত্র কমন যে আছে তাকে নিতাম। এখানে শুধু কমন কি আছে দেখো, 2 তো প্রত্যেকের পাশে নেই, 5 কি প্রত্যেকের পাশে আছে? স্যার ডেফিনেটলি 5 প্রত্যেকের পাশে আছে। এবারে কি নেব? এদের মধ্যে সব থেকে ছোট পাওয়ার যেটা, এটা 3 আছে,
4 আছে, এখানে পাওয়ারে 2 আছে, অতএব সব থেকে ছোট পাওয়ার যেটা সেটা আমরা নেব ইনটু, এরপরে কি আর কেউ কমন আছে? আছে স্যার, 7 7 7, অতএব 7 কে নেব। পাওয়ার কি নেব? 7 এর পাওয়ারে 5, 7 এর পাওয়ারে 3, 7 এর পাওয়ারে দেখো 2, অতএব আমরা এটাকে নিলাম এটা। অতএব আমাদের এইচসিএফ হচ্ছে এটা, আমাদের এলসিএম হচ্ছে এটা। ঠিক আছে, চলো আর একটা এক্সাম্পল নেওয়ার পরে আমরা নেক্সট হচ্ছে আর একটা কনসেপ্টে চলে যাব। ঠিক আছে, দেখো ধরো আমাদের কোনো জায়গাতে এরকম দেওয়া আছে, তিনটে সংখ্যা ধরো আমি বলছি এখানে কত, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 4, 11 টু দি পাওয়ার 3, এটা একটা সংখ্যা। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে দেখো 5 টু দি পাওয়ার 4। তারপরে আর একটা সংখ্যা আমি বলছি 3 স্কোয়ার ইন্টু 7 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার দেখো 4। এটা হচ্ছে দেখো তিনটে আমাদের সংখ্যা, তিনটে হচ্ছে আমাদের আলাদা আলাদা সংখ্যা। ওকে, এবার এই তিনটে সংখ্যার ক্ষেত্রে আমি যদি বলি, আমি যদি বের করতে বলি প্রথমে তোমাকে, ভাই বলো তো এইচসিএফ কি হবে? এইচসিএফটা কি হবে স্যার? এইচসিএফটা আমাদের হবে হচ্ছে, আমি দেখব কোন সংখ্যাটা, কোন বেসটা প্রত্যেকের মধ্যে মধ্যে কমন আছে। আমাদের দেখো 3 কি প্রত্যেকের মধ্যে কমন আছে? স্যার প্রত্যেকের মধ্যে 3 আছে, তাহলে আমরা প্রথমে বসাবো কাকে? 3 কে। কোন পাওয়ারটা আমরা নেব কি সব থেকে ছোট? সব থেকে ছোট পাওয়ার কোনটা? এটা 2, এটা 4, এটা 5, অতএব আমরা এইচসিএফ এর জন্য নেব হচ্ছে সব থেকে ছোট পাওয়ার যেটা সেটাকে নেব। ঠিক আছে, এরপরে দেখো 5 আমি দেখতে পাচ্ছি, তুমি চেক করবে সবসময় প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে দিয়ে চেক করো, তাহলে সিকোয়েন্সটা মেনটেন করতে সুবিধে হবে। তুমি যদি হ্যাপাজার্লি কাউকে তুলে নাও তাহলে প্রবলেম হবে। আমি 3 দেখলাম, প্রত্যেকের মাঝখানে 3 আছে, 3 জনের মাঝখানে 3 আছে, নিয়ে নিলাম, এটার কাজ কমপ্লিট। এবারে নেব 5, 5 এখানে আছে, এখানে আছে, এখানে নেই, অতএব নেওয়া যাবে না। 11 এখানে আছে, এখানে নেই, এখানে আছে, অতএব একটাতে নেই, অতএব 11কেও নেওয়া যাবে না। অতএব তারপরে দেখতে পাচ্ছি, অতএব তিনটে এখানে আছে যেগুলো তার মধ্যে কোনোটা একটাতে আছে আর একটাতে নেই, অতএব আমাদের এইচসিএফ কোনটা হবে? আমাদের এইচসিএফ হবে, এটাই হচ্ছে আমাদের কি হবে বলো? এইচসিএফ। এলসিএমটা কি হবে স্যার? প্রথম টার্গেট হচ্ছে আমাদের যেটা প্রত্যেকের মাঝে কমন আছে সেটাকে প্রথমে নেওয়া। সেটা কে হবে? প্রত্যেকের মাঝখানে কমন আছে, আমি দেখতে পেয়ে গেছি এইচসিএফ বের করার সময় 3, তাহলে তার পাওয়ারটা কত হবে? তার পাওয়ারটা হচ্ছে হবে কি, সব থেকে বড় যেটা আছে 5, 4 আর 2, অতএব এটা কত হবে? 3 টু দি পাওয়ার 5। তারপরে আমরা কাকে নেব? আমি দেখতে পাচ্ছি 5 কে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে নেব হচ্ছে কাকে? 5 কে। 5 এর পাওয়ারে কত আছে স্যার? 5 এর পাওয়ারে দুটো জায়গাতেই 4 আছে, এখানেও 4 আছে, এখানেও দেখো পাওয়ারে 4, অতএব আমরা 4 নিয়ে নিতে পারি। তারপরে আমরা কাকে দেখতে পাচ্ছি? 11, এখানে 11 আছে আর এখানে 11 আছে, অতএব আমি তারপরে নেব কত? 11 কে। 11-র পাওয়ারে কত আছে? এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে কত হবে? 11-র পাওয়ারে 3, 11-র পাওয়ারে যদি 4 হয়, সব থেকে বড়টা নেব 4, তাহলে এখানে 3টে মিটে গেল। এখানে দেখো 3টের মধ্যে দুটো একটা পড়ে আছে, 2 টু দি পাওয়ার 4, এখানে কি 2 টু দি পাওয়ার 4 আছে? না স্যার নেই, তো যেটা ফাঁকা পড়ে আছে ও একাই বসে যাবে। এবং তারপরে কি আছে দেখো, 7-এর পাওয়ারে হচ্ছে 4, তাহলে আমরা বলছি 7 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের এখানকার বেসিক জিনিস। এবারে এইখানে অনেক সময় না একটু প্রবলেম দিয়ে দিতে পারে। কিরকম প্রবলেম দিতে পারে ভালো করে দেখো, সেটা হচ্ছে যদি এখানে এরকম কোনো জায়গাতে আমরা দেখি, ভালো করে খেয়াল করো, এরকম যদি কোনো জায়গাতে তোমাকে দেয় 4 কিউব, 3 স্কোয়ার, 5-এর স্কোয়ার, এটা একটা। তারপরে ধরো আর একটা এখানে দিল 3 টু দি পাওয়ার 4 ইন্টু ইন্টু ধরো এখানে দিচ্ছে কত? 2 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে দেখো কত? 5 কিউব। ধরো আমি এই দুটো সংখ্যাই বললাম, এদের বের করতে হবে কি? এদের বের করতে হবে স্যার এইচসিএফ। এদের কি বের করতে হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা। এবারে তুমি একটা জিনিস খেয়াল করছো, এখানে তুমি যদি দেখো যে তুমি কিভাবে ভেবে চলে যাবে, যদি বেসিক জিনিসটা তুমি ক্লিয়ার করতে না পেরে থাকো এখনো পর্যন্ত, তুমি দেখবে যে দুজনের মধ্যে কমন কে আছে। তাহলে তুমি এখানে দেখতে পাবে যে এটা হচ্ছে কমন কত হলো স্যার? এখানে যদি আমি কমন দেখতে যাই, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে আমি বলবো 3 স্কোয়ার আছে, আর এখানে 3 এর পাওয়ারে 4 আছে, অতএব যেহেতু এই সেপ বার করছি, অতএব এটা কত হবে? 3 স্কোয়ার হবে। ওকে, এটা কত হবে? 3 স্কোয়ার। এরপরে তুমি খালি চোখে দেখে বুঝতে পারবে
যে স্যার এখানে তো আর কেউ কমন নেই, আমাদের এটাই হচ্ছে এইচসিএফ হবে, কারণ এখানে আর কেউ কমন নেই, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 2, এখানে আছে 5। ওকে, আচ্ছা এখানে 5টা ছিল, সরি, তাহলে এখানে 5টা তুমি বসিয়ে দিলে, 5টা এখানেও ছিল এখানেও ছিল, তাহলে যেহেতু এইচসিএফ হচ্ছে, এটা হচ্ছে দেখো 2, এটা হচ্ছে দেখো 3, তার মানে এখানে হচ্ছে তুমি 2 বসালে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তুমি যদি এই জায়গাটাতে ছেড়ে বেরিয়ে চলে যাও, তোমার অঙ্কটা হয়ে যাবে ভুল। কারণটা কি? কারণটা একটা জিনিস দেখো, আমাদের কোনো জায়গাতে যদি এরকম থাকে 2⁴ আর কোনো জায়গাতে যদি থাকে 4⁻3, এই যে দুটো সংখ্যার এটার বেস সমান করা যেতে পারে। কিভাবে স্যার? বেসটা সমান করা যেতে পারে এইভাবে যে স্যার 4কে লিখতে পারি তো আমরা 2², তাই না? তার পাওয়ারে হচ্ছে কি আছে, 3 আছে। আমরা যখন সূচকের চ্যাপ্টার করেছিলাম ওখানে একটা বেসিক কনসেপ্ট ছিল। কি বেসিক কনসেপ্ট ছিল স্যার? ওখানে এই একটা কনসেপ্ট ছিল a⁴x, তার পাওয়ারে যদি y থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি, এই পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা হয়ে যায় স্যার গুণ। ওকে, তাহলে এখানে কি হবে, 2 আর 3 গুণ করলে কত হবে, 2⁶ হবে। এটা কত আছে, এটা অলরেডি 2⁴ আছে। তাহলে তুমি এই 4⁻3 কে তুমি এখানে লিখতে পারো, দেখো 2⁶ লিখতে পারো। এবারে দেখো তুমি হচ্ছে এটাকে হিসেবে আনতে পারলে, এটা হচ্ছে 2⁶, এখানেও 2 একটা আছে, অতএব আমি একটা 2 নিতে পারি। যেহেতু এইচসিএফ বের করছি, অতএব 5 এবং 6-এর মধ্যে ছোটটা কোনটা, 5, অতএব এইটা হচ্ছে আমাদের কি হবে বলো, অ্যাকচুয়াল এইচসিএফ। তাহলে কোনো কোনো জায়গাতে যদি এরকম কোথাও দেখতে পাও, তখন কিন্তু জিনিসগুলোকে তুমি রেডি করে নিতে হবে। কারণ সব সময় তুমি জানবে যে এই পাওয়ারগুলোতে যখন ভাঙবে না, কাউকে যখন পাওয়ারে ভাঙবে, তখন হচ্ছে মৌলিক সংখ্যার পাওয়ারে ভাঙবে। এক্সাম্পল কিভাবে দিতে পারি, যদি তোমাকে আমি এক্সাম্পল দেই, ধরো কোনো জায়গাতে এইভাবে আছে 108, ধরো এইটা আছে, ভালো করে খেয়াল করো। আমাকে যদি কোনো জায়গাতে এরকম দেয় যে 12 ইন্টু, দেখো কত আছে, 3² এরকম আছে, দেখো 3টা মৌলিক সংখ্যা, কিন্তু 12 তো মৌলিক সংখ্যা স্যার নয়। 12 কি মৌলিক সংখ্যা না? 12 একটা কম্পোজিট নাম্বার। এবারে 12কে আমরা ভাঙতে পারি কিভাবে, 12কে ভাঙতে পারি দেখো 4 ইন্টু 3, আর এখানে অলরেডি 3 আছে, তাই তো? তাহলে এইটাকে এবারে আমরা ভাঙতে পারি, দেখো এটা, এখানে দেখো বেস বেস সমান আছে, অতএব এখান থেকে আমরা যেটা পাবো, দেখো এটা এটা সমান আছে বলে এখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তার মানে এটা কত হবে, 3⁻3 হবে। আচ্ছা এই 4কে আমরা ভাঙতে পারি, 4কে ভাঙতে পারি দেখো 2², আর এটা কত ছিল, 3⁻3। এই হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যদি ভাঙা বলো, 108 এর ভেঙে দেওয়াটা হচ্ছে এটা, ইন্টু কত হচ্ছে দেখো 3³ ঠিক করলাম না ভুল করলাম? হয়তো এটা আলাদা হতে পারে, 12×9 = 108, ঠিক আছে। তাহলে এটা দেখো তুমি 2 2 4 করো, আর এটা দেখো 27 করলে 108ই বেরোচ্ছে, এটাই বেরোচ্ছে। তাহলে এটাকে আমরা ভাঙবো কিভাবে, এভাবে। কখনো কম্পোজিট সংখ্যার পাওয়ার দেখতে পেলে তুমি সেইভাবে কখনোই গসাগু লসাগু বের করবে না। এক্সাম্পল দিই তোমাকে একটা, দিলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। ভালো করে দেখো, ধরো কোনো জায়গাতে এরকম দেওয়া আছে তোমাকে, কোনো জায়গাতে তোমাকে দেওয়া আছে 9 এর পাওয়ারে 5, 7 পাওয়ারে হচ্ছে 4, আর ধরো আছে কত এখানটাতে 8 এর পাওয়ারে স্কোয়ার, আর এখানে ধরো তোমাকে দেওয়া আছে 7 পাওয়ারে 5, আর এখানে তোমাকে দেওয়া আছে দেখো 12 স্কোয়ার, ইন্টু দেখো তোমাকে দেওয়া আছে 3² ধরো এইরকম ভাবে তোমাকে কোনো জায়গাতে দিয়ে রেখে দিয়েছে, দিয়ে এবারে তোমাকে অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা তোমাকে দুটো জায়গা থেকে কম্বাইন করে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে এলসিএম এই শেপ থেকে, এবং এর সঙ্গে কম্বাইন্ড ফর্ম হচ্ছে কোথাকার, সেটা হচ্ছে সূচকের বা ইন্ডিসেসের। তাহলে সেটাকে এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমাকে এই জিনিসগুলোকে ভাঙতে হবে কিভাবে, কোনো একটা মৌলিক সংখ্যা বা কোনো একটা প্রাইম নাম্বার, কোনো প্রাইম নাম্বার তার হচ্ছে পাওয়ার, এইভাবে করে তোমাকে কি করতে হবে বলো, ভাঙতে হবে। প্রাইম সংখ্যা তার পাওয়ার এইভাবে তোমাকে ভাঙতে হবে। তাহলে এটা কি স্যার প্রাইম নাম্বার? 9 কি প্রাইম নাম্বার না? 9 মানে আমি লিখতে পারি দেখো 3² তার পাওয়ারে দেখো কত হবে, 5। আমরা এগুলোকে একটা একটাকে আলাদা আলাদা করে আমরা বের করি, ঠিক আছে? দেখো আমরা যদি দেখি 9⁵, 9⁵ মানে স্যার কি হবে, 9 মানে হচ্ছে দেখো 3 এর স্কোয়ার,
তার পাওয়ারে দেখো কত আছে 5, তাহলে এটা কত হবে 3 টু দি পাওয়ার, এটা কত হবে বেস, পাওয়ার পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায়, 5 2 10 হলো। দেখো 8 এর স্কোয়ার মানে কি, 8 মানে হচ্ছে দেখো কত 2 কিউব, তার পাওয়ারে যদি 2 থাকে তাহলে এটা বলবো 2 টু দি পাওয়ার 6 হয়ে যায়। তাহলে আমরা এইটাকে লিখতে পারি কিভাবে, 3 টু দি পাওয়ার 10 ইন্টু 7 টু দি পাওয়ার দেখো 4 ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 6। দেখো প্রত্যেকটা প্রাইম সংখ্যার পাওয়ারে আমি কি করলাম, এগুলোকে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এবার দেখো এদিকে কি আছে 7, 7 তো নিজে একটা প্রাইম নাম্বার, তাহলে ওটাকে ওইভাবেই রেখে দিলাম। এবারে আমাকে আরো একটা কনসেপ্ট শিখতে হবে যেটা আমরা সূচকে শিখেছিলাম। এটা কি আছে স্যার, 12 স্কোয়ার। ভালো করে খেয়াল করো, 12 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কি 4 ইন্টু 3 তার স্কোয়ার, এবং সেখান থেকে আমরা লিখতে পারি কি দেখো 4 স্কোয়ার ইন্টু হচ্ছে দেখো 3 স্কোয়ার। এরকম একটা সূত্র আমরা শিখেছিলাম, মনে করে দেখো, এ ইন্টু বি পাওয়ারে যদি এক্স থাকে, পরের লাইনে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এটা কত হবে বি টু দি পাওয়ার এক্স। এবারে এটা শুধুমাত্র গুণের বেলা এবং হচ্ছে ভাগের বেলা ভ্যালিড, এটা কিন্তু যোগ বিয়োগের সময় ভ্যালিড নয়। কার সময় ভ্যালিড নয়, ধরো কোনো জায়গাতে এরকম দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই, আমরা কি বললাম এক্স ইন্টু ওয়াই হোল পাওয়ারে যদি এখানে এ থাকে, আমরা বলতে পারি এক্স এর পাওয়ারে হচ্ছে এ হবে ইন্টু দেখো ওয়াই এর পাওয়ারে এ হবে। যদি সূচক তোমার কাছে ক্লিয়ার না থাকে তাহলে তুমি সূচকের চ্যাপ্টারে গিয়ে এগুলো চেক করে নিতে পারো, এগুলো আমরা শিখেছি ডিটেলসে। ওকে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই, তো স্যার পাওয়ারে যদি আমি এখানে বলি কি আছে যে এম আছে, তাহলে আমরা প্রথম কথা হচ্ছে এটা লিখতে কখনোই পারি না নয় এক্স টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম। এটা অর্ধেক সত্যি কথা, যে এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম নট ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটা হচ্ছে হাফ কথা। আমরা কিন্তু এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম। তুমি কমেন্ট করে বলবে যে এটা কখন ভ্যালিড। এই যে যোগের সময় আমি বলতে পারি যে এ প্লাস বি তার হোল পাওয়ারে হচ্ছে এম সমান এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম, ওটা তুমি কমেন্ট করে জানাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটা পেলাম 12 স্কোয়ার 4 ইন্টু 3 4 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে এবার এই 4 স্কোয়ার এখান থেকে আমরা কি পেতে পারি, 4 মানে স্যার তো নিজেই 2 স্কোয়ার, তার পাওয়ারে 2 ইন্টু দেখো কত আছে 3 স্কোয়ার, তার মানে এটা কত পেলাম, অ্যাকচুয়ালি পেলাম 2 টু দি পাওয়ার 4 ইন্টু দেখো 3 স্কোয়ার। ঠিক আছে, কোথায় পেলাম, এই যে 12 জায়গাতে পেলাম। কত পেলাম স্যার, 2 টু দি পাওয়ার 4 পেলাম ইন্টু পেলাম হচ্ছে দেখো 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 3 স্কোয়ার। অলরেডি এখানে আগে থেকে আর একটা 3 স্কোয়ার আছে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 5 যেমন ছিল তেমন ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 4, বেস বেস সমান বলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এটা পেলাম হচ্ছে 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবারে তুমি এই যে তোমাকে সংখ্যাগুলো দেওয়া হয়েছে, তুমি হচ্ছে তাদের কি বের করতে পারো, এলসিএম বের করতে পারো এবং হচ্ছে দেখো এইচসিএফ বের করতে পারো। ঠিক আছে, যদি আমরা প্রথমে কি বের করি, যদি আমরা বের করি হচ্ছে কি যে যদি আমরা এখানে বের করি যে এলসিএমটা কি হবে। ওকে, যদি আমরা এখানে এলসিএমটা বের করি, এলসিএম তখন কি হবে, এদের মধ্যে কমন কে আছে আমি দেখতে পাচ্ছি 3, দুজনের মধ্যে কমন আছে, তো আমি 3 লিখলাম। এলসিএম এর বেলায় স্যার কি হয়, পাওয়ারটা যার সব থেকে বড় সেটা হয়, তাহলে এখানে পাওয়ার সব থেকে বড় কার, 10 এবং 4 মধ্যে 10, এটা হলো। তারপরে কে কমন আছে, দেখো এখানে 7 আছে এখানেও 7 আছে, তাহলে 7 নিলাম। পাওয়ারে বড় কোথায়, এখানে 5 আছে এখানে 4 আছে, অতএব আমি নেব এটাকে 5 নেব। এবারে কাকে নেব, এবারে আছে কি এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কে নিলাম। 2 এর পাওয়ারে এখানে 6 আছে এখানে 4 আছে, তাহলে এখানে 6 হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের এলসিএম হয়ে গেল। যদি আমাদেরকে এইচসিএফ বার করতে বলে এরকম কন্ডিশন থেকে, তো আমরা এখানে এইচসিএফ মানে কত পাবো, প্রথম আমরা দেখব যে এখানে কমন কে আছে। প্রথম আমরা এখানে চেক করব যে আমাদের এখানে কমন কে আছে। স্যার কমন দেখতে পাচ্ছি 3 কমন আছে, এই যে 3 আর এখানে 3। যেহেতু এইচসিএফ বের করব, পাওয়ারটা কি নেব, সবসময় ছোট পাওয়ারটা আমরা কি করব নেব এইচসিএফ এর বেলায়। তাহলে ছোট পাওয়ার কোনটা হবে, 3 এর পাওয়ারে 10 3 এর পাওয়ারে 4, অতএব হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তারপরে কমন কি আছে, এখানে 7 আছে এখানে 7 আছে, তো আমরা এখানে 7 কেই নেব।
এখানে দেখো 4 আছে, এখানে 5 আছে, অতএব ছোট পাওয়ারটাকে নেব। তারপরে দেখো 2, তারপরে দেখো 3, এখানে কি আছে, সরি 2 দুটো জায়গাতেই আছে, তার মানে এখানে হচ্ছে আমরা 2 নিলাম। এখানে 2 এর পাওয়ারে 6, 2 এর পাওয়ারে 4, তার মানে এটা কত হবে দেখো 4। তাহলে এইভাবে আমরা হচ্ছে কি বের করতে পারি, এই ধরনের যে কনসেপ্ট থাকে তাদের হচ্ছে আমরা কি বের করতে পারি বলো, এলসিএম এবং এইচসিএফ বের করতে পারি। অতএব এই কনসেপ্টটা ডেফিনেটলি তোমার ক্লিয়ার থাকা উচিত। ওকে, এবারে আমরা চলে যাব নেক্সট আর একটা টপিকে। দেখো নেক্সট আর একটা টপিক হচ্ছে, যদি আমরা দেখি কি, যে ধরো আমাদের কোনো জায়গাতে এরকম আছে, দেখো 4 এবং 6, এটার কি বের করতে বলেছে, 4 6 এর হচ্ছে এলসিএম। দেখো 4 আর 6 এর এলসিএম বের করা যায়, অবশ্যই স্যার যায়। 4 আর 6 এর এলসিএম আমরা নর্মালি বলতে পারি 2 দিয়ে ভাগ করব, স্যার 2 2 এ 4, 2 3 এ 6, অতএব এলসিএম কি হবে, তিনটেই গুণ হবে, কত হবে এলসিএম 2 ইন্টু 2 ইন্টু দেখো 3, তার মানে এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে দেখো 12। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়, এটা নর্মাল ব্যাপার এটা। এবারে যদি এদের সঙ্গে একটা ভেরিয়েবল দিয়ে দেওয়া হয়, ভেরিয়েবল মানেটা কি স্যার, ভেরিয়েবল মানে হচ্ছে ধরো কোনো জায়গাতে তোমাকে এরকম বললো যে ভাই বলো তো যে 4 6 এবং হচ্ছে এক্স, এদের এলসিএম কি হবে, এদের এলসিএম 4 6 এবং এক্স, এদের এলসিএম কি হবে। আমরা যখনই এরকম কোনো কন্ডিশনে পড়বো, তখন আমাদের কি আছে দেখো, এটা হচ্ছে আমাদের আননোন একটা সংখ্যা, এটা 2ও হতে পারে, এটা 8ও হতে পারে, এটা 80ও হতে পারে, এটা 40ও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমরা এই দুটো সংখ্যার হচ্ছে এলসিএম বের করতে পারি, 4 আর 6 এর এলসিএম হচ্ছে কত, 12। এবং এখানে দেখো এক্স যে পড়ে আছে, এক্স যেহেতু আননোন, অতএব এটাই হচ্ছে আমাদের কি বলো, এলসিএম। এটাই হচ্ছে আমাদের কি বলো, এলসিএম 12 ইন্টু এক্স। আর একটা এক্সাম্পল নেই, ধরো কোনো জায়গাতে এরকম আছে 15 20 এবং হচ্ছে এ, এদের এলসিএম কত। ওকে, এদের এলসিএম কত, এদের এলসিএমটা হচ্ছে হবে কত স্যার, এদের এলসিএমটা হবে হচ্ছে দেখো 15 আর 20 এলসিএম আমি দেখতে পাচ্ছি কত 60, আর এর সঙ্গে এ একা পড়ে আছে দেখো এ, তাহলে এটাই হচ্ছে এদের এলসিএম। দেখো এলসিএম কনসেপ্টটা যখন আমরা বুঝেছিলাম, তখন আমরা একটা কনসেপ্ট তো বুঝেছিলাম এটা, যে এলসিএম যেটা হবে এখানে এরকম ধরনের কয়টা সংখ্যা থাকবে, সেটা 3টে হতে পারে, 2টো হতে পারে, 4টে হতে পারে। এলসিএম যেটা হবে তাকে এই যে 3টে 4টে বা 2টো সংখ্যা, তাকে কি করবে, ভাগ করতে পারবে, তাকে কি করতে পারবে, ভাগ করতে পারবে। তাহলে তুমি এখানে দেখো, তোমার এখানে এলসিএম প্রথম কোশ্চেনটাতে কত এলসিএম বেরিয়েছে, 12x। 12x কথার মানে কি, 12x কথার মানে হচ্ছে 12 ইন্টু এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে 3টে সংখ্যা কি ছিল, এটা ছিল হচ্ছে কত, 4 ছিল, তারপরেরটা দেখো কত ছিল, 6 ছিল, এটা কত ছিল দেখো, এক্স ছিল। তাহলে তুমি খেয়াল করে দেখো, 4 দিয়ে 12x কে ভাগ যায়, ভাগ করলে কত হবে, 4 3 12, তাহলে 4 এটা ভাগ করলে কত হবে দেখো 3x হবে। 6 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই যায়, 6 2 12x। এক্স দিয়ে ভাগ করা যায়, অবশ্যই স্যার একে এক্স দিয়ে ভাগ করা যায়, কেটে যাবে, তার মানে এটা কত হবে, ভাগফল 12 হবে। ঠিক আছে, অতএব যখন আমাদের কাছে কোনোভাবে এরকম সংখ্যা পাবো যে আমাদের কাছে হচ্ছে দুটো ভ্যালিড নাম্বার আছে, দুটো হচ্ছে একদম ইন্টিজার নাম্বার আছে, যে ধরো 4 এবং 5, তাদের এলসিএম কি হবে, দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা। তোমাকে আমি বলছি কি, ধরো দুটো সংখ্যা আছে, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5, তো এদের এলসিএম স্যার কত হবে, এদের এলসিএম তো হবে 20 হবে। কেন 20 হবে স্যার, 20 হওয়ার কারণ হচ্ছে এরা পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয়, সংখ্যা দুটোর গুণফল হয়। ঠিক আছে স্যার, এবং তার সঙ্গে কি আছে, যদি 4 5 এবং ধরো দিয়ে দিল এক্স, অতএব তাদের এলসিএম হবে কত, 20x। বলো বুঝতে পারলে, ক্লিয়ার হয়েছে। ওকে, এটা গেল আমাদের একটা কনসেপ্ট। এরপরে আমরা আরো একটা কনসেপ্ট শিখে রাখি, এটা পরের দিন যখন অঙ্ক করতে যাব আমরা খুব ইউজ করব এটাকে। ভালো করে একটা জিনিস খেয়াল করো, ধরো কোনো জায়গাতে বলা আছে এইচসিএফ, দুটো সংখ্যার এইচসিএফ কত আছে, ধরো বললো 5 আছে, দুটো সংখ্যার এইচসিএফ 5। আমি এবার সংখ্যা দুটোকে না কাজের সুবিধার্থে ধরবো, ধরি ধরি সংখ্যা দুটো, ধরি সংখ্যা দুটো বা 2 নাম্বারস আর, ধরি সংখ্যা দুটো, সংখ্যা দুটো কি, ধরি সংখ্যা দুটো, একটা হবে দেখো
5x, আমরা সরাসরি এটাকে এইভাবে বলে দেবো, একটা সংখ্যা হবে 5x আর একটা সংখ্যা হবে দেখো 5y। এবারে তোমাকে আমি ভেঙে জিনিসটা বোঝাচ্ছি কেন এটা লিখবো। ওকে, আরো ধরো এক্সাম্পল তোমাকে আমি নিয়ে নিই, তাহলে জিনিসটা আরো তোমার কাছে ক্লিয়ারিটি আসবে। ধরো এটাকে আমি নাম দিলাম 1 নম্বরে। ধরো 2 নম্বরে আমি বললাম কোনো জায়গাতে স্যার HCF আছে কি, HCF ধরো দেওয়া আছে 8। তো সেখানে আমি বলবো ধরি দুটো সংখ্যা কি হবে, একটা হবে 8x আর একটা হবে 8y। আবার ধরো 3 নম্বরে একটা সংখ্যা বললাম যে ধরো দুটো সংখ্যার HCF কত, দুটো সংখ্যার HCF হচ্ছে 15। তাহলে সংখ্যা দুটো কি হবে, লেট, অথবা আমি বলতে পারি ধরি সংখ্যা দুটো কি হবে, একটা হবে হচ্ছে 15x আর একটা হবে হচ্ছে কত, 15y। শুধু এইটুকু কথা যদি তুমি বলে দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক পুরো হবে না কোনোদিনও। এখানে ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা আছে যে এই যে এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই হচ্ছে কি। প্রথম কথা হচ্ছে এখানে যদি আমরা এইভাবে লিখে দেই না, আমরা যদি এখানটাতে এইভাবে লিখে নেই, ধরি সংখ্যা দুটো 5x এবং 5y, অ্যাকচুয়ালি এই সংখ্যা দুটো কিভাবে আছে জানো তো, এই সংখ্যা দুটো আছে হচ্ছে এভাবে 5x এবং হচ্ছে দেখো 5 ইন্টু ওয়াই। ওকে, এখানে ঠিক তেমন ভাবে কিভাবে আছে, এখানেও ঠিক সেম ভাবে আছে কি, দেখো 8 ইন্টু এক্স এবং এটা কত আছে 8 ইন্টু দেখো ওয়াই। এখানে কত আছে 15x 15y, তো এখানেও কত হবে 15 ইন্টু এক্স কমা এটা কত বলবো 15 ইন্টু ওয়াই। এবারে তোমাকে শুধু এইটুকু বলে দিয়ে ছেড়ে দিলে হবে না, এখানে ডেফিনেটলি তোমাকে আরো একটা কথা বলতে হবে তিনজনের ক্ষেত্রেই, সেটা হচ্ছে এই এক্স এবং ওয়াই দে আর কি নাম্বার, দে আর কো প্রাইম। এবারে এই কথাটা কেন আসলো, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে তারা কো প্রাইমই কেন হবে, কো প্রাইম নাও হতে পারতো, নাও হলে কি ক্ষতি হতো, তাই তো। এটা এবারে তোমাকে বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো ধরো কোনো জায়গাতে তুমি এরকম পেয়েছো যে এটা হচ্ছে কত 12 আর এবং এটা কত পেয়েছো 15। ভালো করে খেয়াল করো, এই 12 এবং 15-এর HCFটা কত হবে জানো তো, অবশ্যই তুমি বের করে ফেলেছো, HCF হবে স্যার 3, তাই না। এবারে তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যদি এই 12কে ভাঙো তুমি কি পাবে, 3 ইন্টু 4 পাবে। 15কে যদি তুমি ভাঙো দেখো 3 ইন্টু 5 পাবে। তাহলে তোমাকে যে একটু আগে একটা জিনিস বোঝাচ্ছিলাম, যে আমি যদি বলি দুটো সংখ্যার HCF হচ্ছে 3 হলে সংখ্যা দুটো, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে দেখো 3y। তো 3xটাকে আমরা 3x মানেই হচ্ছে কি 3 ইন্টু এক্স, আর 3y মানে কি দেখো 3 ইন্টু ওয়াই। আমরা একটা জিনিস দেখেছিলাম, কোনো দুটো সংখ্যার HCF মানে কি, HCF মানে হচ্ছে স্যার তাদের মধ্যে যেটা কমন আছে সেটাকে নিয়ে নেওয়া। দেখো 3 আর 3 কমন আছে, তাহলে শুধুমাত্র 3টা কমন যাবে, আর বাদ বাকি যারা পড়ে আছে ওরা বাইরেই পড়ে থাকবে, কারণ HCF এর ডেফিনেশনটাই তো ওটা, তাই না। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে যে এই যে 4 পড়ে আছে এবং এখানে যে 5 পড়ে আছে, দে আর কো প্রাইম নাম্বারস, দে আর কো প্রাইম নাম্বারস। দেখো 4 এবং 5 কি, তারা হচ্ছে কো প্রাইম। দেখো কো প্রাইম যদি না হতো কি প্রবলেম হতো, কো প্রাইম যদি না হতো তাহলে প্রবলেমটা কি হতো, তাহলে প্রবলেম এটা অ্যারাইজ করতো। ভালো করে খেয়াল করো, আমি বলছি কি দুটো সংখ্যার HCF, দুটো সংখ্যার HCF কত, দুটো সংখ্যার HCF হচ্ছে দেখো 3 আমি বলছি, কিন্তু এইটা তুমি যদি দেখো ভালো করে, যে আমার কাছে কোনো একটা জায়গাতে এরকম দিল 3 এবং 4, 3 এবং হচ্ছে 6, এদের এলসিএম কত, HCF কত হবে, এদের হচ্ছে HCF কত হবে। আমি কি কোনোভাবে বলতে পারবো যে এদের HCFটা স্যার হবে হচ্ছে 3, দেখতে পাচ্ছি বলে 3 হবে, এদের HCFটা কি 3 হবে, দেখো HCF কিন্তু 3 হবে না। কারণ কি, এখানে দেখো এই 4
এবং এই 6-এর পাশে একটা করে 2 আছে, দেখো 2 2 এ 4, এখানে দেখো 2 3 এ 6, তাই তো? এখানে তাহলে তুমি কি পাবে, এখানে প্রত্যেকের পাশে দেখো অলরেডি একটা করে 3 তো আমার কমন চলে গেছে দুজনের থেকে, এখানে দেখো একটা করে 2 আরো কমন যাচ্ছে, অতএব এখানে আরো একটা 2 আসবে, তাহলে 3 2 এ কত হবে 6, তখন হয়ে যাবে এইচসিএফ। দেখো 6 দিয়ে আমি কাকে ভাগ করতে পারি, 12কে ভাগ করতে পারি। এখানে কি ছিল বলো, 12 এবং 18 ছিল। তাহলে যখন আমি 3 বলে দিচ্ছি, যদি এক্স এবং ওয়াই কো প্রাইম না হয়, তাহলে আমাদের এইচসিএফ এর ডেফিনেশনটাই তো ভুল হয়ে যাবে। আমাকে ধরো কেউ এইচসিএফ বললো কত, 5 বললো, এইচসিএফ কত বলছে আমাকে, এইচসিএফ বলছে 5, তাহলে ডেফিনেটলি আমার সংখ্যা দুটো কত হবে, একটা হচ্ছে 5x এবং আর একটা কত হবে দেখো 5y। তাহলে এই এক্স এবং ওয়াই কে ডেফিনেটলি কি হতে হবে, কো প্রাইম হতে হবে। কো প্রাইম যদি না হয়, তাহলে তুমি দেখো ওদের 5 কোনোদিন এইচসিএফ হবে না। এবারে কো প্রাইম হিসেবে যদি আমি বসানো শুরু করি, ভালো করে খেয়াল করো, ধরো আমার এখানে কত আছে 5x, তো আমি প্রথমে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু একটা একটা করে ধরছি। দেখো কো প্রাইম নাম্বার, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4 নিতেই পারি। তাহলে তুমি দেখো 5 ইন্টু 3, আর ওখানে দেখো কত 5 ইন্টু দেখো 4, দেখো সেই এইচসিএফ তোমাদের কত হবে, এইচসিএফ কিন্তু তুমি পাবে দেখো সেই 5ই পাবে এইচসিএফ। তুমি যে কোনো কো প্রাইম নাম্বার নিয়ে নাও, যে কোনো, তোমার ধরো মনে হলো যে আমি এটাকে 10 নেব আর এটাকে কো প্রাইম হিসেবে নেব কত 9 নেব, ডেফিনেটলি নাও। তুমি দেখো 5 ইন্টু দেখো 10, আর এখানে কত নিচ্ছ 5 ইন্টু দেখো 9, দেখো সেই তোমাদের এইচসিএফ কত হলো, এইচসিএফ তোমাদের 5ই হলো। দেখো তুমি আরো এক্স ওয়াই এর ভ্যালু নাও কো প্রাইম, ধরো আমি এটা বললাম 8 নেব, আর এটাকে নেব কত, এটাকে নেব হচ্ছে স্যার আমি 155 নেব, 155। দেখো 8 এবং 155 দুটো কিন্তু প্রাইম নাম্বার নয়, 8ও কিন্তু কম্পোজিট নাম্বার, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 155 কিন্তু 5 দিয়ে ভাগ যায়। কিন্তু তবুও যদি আমি এক্স এর ভ্যালু 8 নেই, দেখো 5 ইন্টু 8, আর ওদিকে কত আছে 5 ইন্টু 155, দেখো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এইচসিএফটা কত হবে, এইচসিএফটা ডেফিনেটলি হবে 5, কারণ এখান থেকে একটা 5 আর এখান থেকে তুমি যদি একটা 5 নিয়ে নাও, এখানে শুধু পড়ে আছে দেখো 8 আর 155, যারা হচ্ছে কো প্রাইম ওদের থেকে কিছু সংখ্যা কমন যাবে না। এই জন্য তোমাকে বেসিক জিনিসটা বোঝালাম যে পরবর্তীকালে যখন আমরা একটা অঙ্ক পাবো, ওই অঙ্ক করতে গিয়ে তুমি দেখতে পাবে যে দুটো সংখ্যার এইচসিএফ দেওয়া আছে 15, অতএব আমি সংখ্যা দুটোকে ধরে নিতে পারি, একটা হচ্ছে 15A আর একটা হচ্ছে 15B। কেন ধরা হলো স্যার, সেটা হচ্ছে তোমাকে এখানে বোঝালাম, এবং এখানে পাশে অবশ্যই উল্লেখ করতে হবে যে এ এবং বি আর কি আছে বলো, কো প্রাইম নাম্বারস। আর এবং বি হচ্ছে কি বলো, কো প্রাইম নাম্বারস। ঠিক আছে, ওকে। চলো যেইটুকু শিখলাম তার উপরে ঝপাঝপ করে কয়েকটা অঙ্ক করে নেব, এবং এর পরের দিন আমরা ডিভিজিবিলিটি শিখবো বলেছিলাম, আজকে সম্ভব হলো না। এর পরের দিন আমরা ডিভিজিবিলিটি শিখবো, তারপরে আমরা বিভিন্ন ধরনের অঙ্কগুলোতে যাব। কিন্তু কো প্রাইমের যে অঙ্কটা শিখলাম আমরা এখানটাতে, এই যে বেসিক জিনিসটা, এটার উপরে পরের দিন আমরা অঙ্ক করব প্রথম। ঠিক আছে, দেখো এই জিনিসগুলো আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, অ্যান্সার কি হবে তোমরা নিজেরা বলবে। আমাকে বলা আছে কত, আমাকে বলা আছে দেখো 16, এখানে কত 24, আমাকে বলা আছে 36, আমাকে বলা আছে 52, এবং বলা আছে দেখো 54। এদের হচ্ছে কি হবে বলো, এলসিএম বের করতে হবে। এই নোটটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, এই নোট থেকে তুমি হচ্ছে আমাকে অ্যান্সারটা বের করে বলবে পরের দিন, বা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে যে এর অ্যান্সার কি হবে। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, এলসিএম অফ 14, 35 এবং 56। ভালো করে দেখো কার কার এলসিএম বের করতে হবে, 14, 35 এবং হচ্ছে কার বলো 56। এটা পরের কোশ্চেন দেখো, দ্য এলসিএম অফ 36 and k is 72, ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ k। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা তোমাকে বোঝাতে চাইছিলাম, ধরো কোনো একটা সংখ্যা এখানে পড়ে আছে কত 5, 5 এবং এক্স এর এলসিএম কত হবে, আমি বলবো স্যার 5x বলতেই পারি। দেখো 5 এবং এক্স, এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে কত হবে 5 ইন্টু 2 হবে, এটা হচ্ছে এদের এলসিএম হবে। এক্স এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আমরা এখানে বসাতে পারি 5 ইন্টু 3 বসাতে পারি। এক্স এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমরা এখানে বসাতে পারি এলসিএম 5 ইন্টু 4।
অতএব যে কোনো সংখ্যা তুমি এক্স এর যে দুটো আছে, অতএব তাদের এলসিএম, পসিবল এলসিএম গুলো কি হতে পারে, 5 × x, পসিবল এলসিএম। অতএব এবারে দেখো অঙ্কটা আমরা কিভাবে বলতে পারি। আমাকে বলা আছে দুটো সংখ্যা, একটা বলা আছে দেখো কি আছে 36 আছে, আর একটা আছে স্যার কে আছে। অতএব এদের এলসিএম কত হবে, 36k। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, তাদের এলসিএমটা কত বলেছে, তাদের এলসিএমটা বলেছে কত বলো, 72 বলেছে। তাহলে তাদের এলসিএমটা 72 মানে আমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে একটা জিনিস দেখো, এখানে কে এর ভ্যালু কোনটা হলে তাদের এলসিএম 72 হতে পারে। তুমি একটা জিনিস খেয়াল করো, যদি তুমি দেখো 36 ইন্টু হচ্ছে কি হয়, পসিবিলিটি কি আছে, ধরো 24 আছে, তাই তো, কে এর ভ্যালু দেখো 24, কে এর ভ্যালু যদি 24 হয় তুমি নিজেই বের করে দেখো 36 এবং 24 এর এলসিএম কি 72 হচ্ছে। দেখো 6 6 6 36, দেখো 6 4 24, 2 কাটলে কাটলে কত হবে, 2 3 6, দেখো 2 2 4, তাহলে 3 2 6 2 12, 6 কত হচ্ছে দেখো 72 হচ্ছে। 8 যদি বসাও, ভালো করে খেয়াল করো, দেখো 36 এবং যদি 8 বসাও, তাহলে এদের এলসিএম কত হচ্ছে, 4 যদি হয় 4 9 36, 4 2 8, দেখো 9 4 36, 2 দেখো 72 হচ্ছে। 24 বসিয়ে আমরা অলরেডি চেক করলাম, যদি 72ও নেই, দেখো 36 এবং 72, তো তাদের এলসিএম ডেফিনেটলি 72 হবে। কারণ কি, দেখো 36 দিয়ে 72কে ভাগ যায়, 72 দিয়েও 72কে ভাগ যায়। তুমি এইভাবে বাকিগুলো দেখতে পারো। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কত হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে কত, বি হবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। দেখো দেখো এই কোশ্চেন এক্ষুনি করলাম, আমাদের জিজ্ঞেস করেছে কে, আমাদের জিজ্ঞেস করেছে স্যার এলসিএম কি হবে। আমরা প্রথমে দেখব কি কে কমন আছে, 2 দুটোতেই আছে, দেখো 2 নিলাম, পাওয়ার সব থেকে বড় কে আছে 4। ওকে, এবার দেখো আমাকে অঙ্ক আর করতে হবে না। তার কারণটা কি স্যার, তার কারণটা একটাই, যে অঙ্ক আমাকে আর এগোতে হবে না। তার কারণ একটাই কি, আমি দেখতে পাচ্ছি 2 এর পাওয়ারে এখানে আছে 3, 2 এর পাওয়ারে এখানে আছে 2, 2 এর পাওয়ারে এখানে আছে 6, 2 এর পাওয়ারে এখানে আছে 4। অতএব এলসিএম মানে যার পাওয়ারে সব থেকে বড় সংখ্যাটা থাকবে সেটা বসবে। তাহলে 2 এর পাওয়ারে 4 একমাত্র এই অপশানে আছে, অতএব অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তুমি এইভাবে করতে পারো। যদি তুমি এইভাবে না করবে, ভাবো যে না আমি অঙ্কটাকে অঙ্কের মতো করে করব, তাহলে তুমি যদি করো তাহলে সেটা কি হবে, দেখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু, তারপরে কি আছে দেখো 3, 3 এর পাওয়ারে দেখো ওদিকে 4 আছে এদিকে 6 আছে, তার মানে এটা 6 হবে। এখানে কত আছে 5, 5 এর পাওয়ারে ওখানে কত আছে 3, এখানে 5, তার মানে সব থেকে পাওয়ার বড়টা যেটা সেটা হবে। এখানে কত আছে 7, শুধু একা পড়ে আছে, তাহলে একা যে পড়ে আছে সেটার পাওয়ারে যা আছে তাই হবে। দেখো কত হলো, 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 5, 7 স্কোয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এলসিএম অফ 8 এর পাওয়ারে, যেটা তোমাকে আমি একটু আগে বোঝাচ্ছিলাম, সেই কোশ্চেনটা তোমাকে দিয়েছে। দেখো 8 স্কোয়ার ইন্টু দেখো 6 কিউব, কমা এখানে দেখো কত আছে 4 এর পাওয়ারে 6 ইন্টু দেখো 9 এর পাওয়ারে কিউব। দেখো এগুলো কিন্তু কোনো প্রাইম নাম্বার হিসেবে ভাঙা নেই, তাহলে এগুলোকে তোমাকে এখন কি করতে হবে, প্রাইম নাম্বারে ভাঙতে হবে। তাহলে সেই একই রকম ভাবে প্রসেসটা কি ছিল আমাদের, 8 মানে কি লিখতে পারি, 8 মানে লিখতে পারি স্যার 2 এর কিউব, তার পুরোটার পাওয়ারে 2 আছে, তার মানে 2 লিখলাম, ইন্টু 6 মানে কি লিখতে পারি, 6 মানে লিখতে পারি স্যার 3 ইন্টু 2, তার পাওয়ারে কত আছে দেখো 3 আছে। তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার, দেখো 3 2 কত হবে 6 হবে, ইন্টু এখানে দেখো কত হবে 3 এর কিউব হবে, আর এখানেও কত হবে দেখো 2 এর কিউব। এবারে কি হবে, দুটোর বেস সমান আছে, গুণ থাকলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায় দেখো যোগ হয়ে যায়, তার মানে এটা 2 টু দি পাওয়ার 9, 6 আর 3 যোগ করলে 9 হবে, আর এটা কত হবে 3 কিউব হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি পাবে, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে দেখো 2 স্কোয়ার, তার পাওয়ারে 6 ইন্টু 9 মানে হচ্ছে দেখো কত 3 স্কোয়ার, তার পাওয়ারে হচ্ছে 3। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 6, 2 কত হবে 12 হবে, ইন্টু 3 এর পাওয়ারে 3 2 কত হবে 6 হবে। এবারে আমাকে কি বলা হয়েছে, এবারে আমাকে বলা হয়েছে যে স্যার এলসিএম কত। এলসিএম হচ্ছে দেখো আমাদের এখানেও 2 কমন আছে, এখানে 2, তার মানে 2 নেব, পাওয়ারে এখানে 9 আছে এখানে 12 আছে, অতএব আমরা নেব হচ্ছে 12। তারপরে স্যার কি পড়ে আছে, তারপরে এখানেও 3 আছে এখানেও 3 আছে, আমরা 3 নেব, এখানে 3 আছে এখানে 6 আছে, তো অতএব 6 নেব। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এলসিএম কত, 2 টু দি পাওয়ার 12 এবং 3 টু দি পাওয়ার 6। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশন ডি। ঠিক আছে, ওকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6।
দ্য এলসিএম অফ 2, 6 and 9x ইজ দেখো 72, হুইচ অফ দ্য গিভেন অপশান ক্যান বি দ্য পসিবল ভ্যালু অফ এক্স। ভালো করে খেয়াল করো, দেখো 6, 9 এবং এক্স তাদের এলসিএমটা কত আছে, দেখো এলসিএম হচ্ছে দেখো 72। তাহলে সেখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 6 দিয়ে তো 72কে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, তাহলে এক্স দিয়ে আমি চেক করব। ঠিক আছে, ওকে। তাহলে এক্স দিয়ে তুমি যদি শুধুমাত্র এক্স এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু দেখো, এক্স যদি তুমি এখানে বসাও তাহলে কত হবে 18। তাহলে 18 দিয়ে যদি তুমি চেক করতে চাও, তুমি একবার চেক করো তো, দেখো 6, 9 আর 18 তাদের এলসিএম কত হচ্ছে 3, 2 এ 6, 3, 3 এ 9, 3, 6, 18। দেখো আবার যদি তুমি 3 নাও, দেখো 2, 3 এবং এটা 1 হবে, এটা 2। দেখো 3, 3 এ 9, 2 এ 18, 2 এ হচ্ছে কত, দেখো 36। তাহলে আমাদের এলসিএম কি 72 হলো? 72 কি হলো? হলো না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রসেসটা কিভাবে যেতে হবে ভালো করে খেয়াল করো। প্রসেসটা হচ্ছে আমাদের এই যে 9, 6 এবং এক্স এদের এলসিএম কত, দেখো 6 আর 9 এর এলসিএম হচ্ছে কত বলো 18, আর এটা কত হচ্ছে দেখো এক্স। এবারে 18 আর এক্স এর রেসপেক্টে তুমি যদি চেক করো যে 72 এলসিএম কোথায় হবে, ওকে, এইভাবে করতে পারো। অথবা তুমি অপশান বসিয়ে দেখতে পারো। দেখো তুমি যদি এখানে 12 বসাও, 6, 9 এবং 12, তাহলে 3 দিয়ে ভাগ করো, 3, 2 এ 6, 3, 3 এ 9, 3, 4 এ 12। দেখো 2 দিয়ে যদি যাও, এটা হবে 1, এটা হবে 3, এটা দেখো 2 হবে না। 3, 2 এ 6, 2 এ 12, 12, 3 এ 36 হচ্ছে না। তুমি যদি এটাকে 36 নাও কি হবে, এটা যদি না হচ্ছে দেখো 6, 9, এটা দেখো কত হচ্ছে 36। তাহলে এটা 3 এ যাও, 3, 2 এ 6, 3, 3 এ 9, 3, 12, 36। দেখো 2 এ যদি যায় 2, 1, 3, 2, 6, 12। এটা যদি 3 এ দেখো 1, আর এটা হচ্ছে দেখো 2। তাহলে 3, 2 এ 6, 3 এ 18, 18 2 এ কত হবে 36। এটাও হচ্ছে না। তুমি যদি 24 এ চেক করো, 24 এ যদি চেক করো কত হবে 6, 9 আর দেখো 24। ওকে, 3 এ যাচ্ছে, 3, 2 এ 6, 3, 3 এ 9, 3, 8 এ 24। এবার দেখো 2 এ গেলে 2, 1 এ 2, 3 আর দেখো 2, 4 এ 8। এবার তুমি দেখো 3, 2 এ 6, 3 এ 18, 4 এ কত হচ্ছে দেখো 72। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 24 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে? এবারে ভালো করে একটা জিনিস খেয়াল করো তো, আমরা কি ওইভাবে অ্যাপ্লাই করতে পারি? সেটা হচ্ছে আমাদের কাছে দেখো 6 আর 9 তাদের এলসিএম কত হচ্ছে, তাদের এলসিএম হচ্ছে 18। অতএব আমি যদি বলি 18 আছে আর এখানে এক্স আছে, তাদের যদি আমি বের করার চেষ্টা করি যে এলসিএম 72 কোনটা হবে, দেখো 18 আর 18-র এলসিএম কখনোই 72 হবে না। অতএব অপশান এটা গেল বাদ। দেখো 18 আর 12 তাদের এলসিএম কি হবে, 6 যদি দেখি 6, 3 এ 18, 6, 2 এ 12, সেটাও হচ্ছে না, 6, 6, 36 হবে। তাহলে যদি 36 নেই, 18 এবং 36, 18 এবং 36-এর এলসিএম কত হবে স্যার 36 হবে, এটাও হবে না। তার মানে তুমি যদি নাও 18 এবং হচ্ছে 24, তাহলে কত হবে 3, 6, 18, 3, 8 এ 24, দেখো 2, 3 এ 6, 2, 4 এ 8। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো 3, 2 এ 6, 3 এ 18, 4 এ 72। তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রসেসটা করব হচ্ছে কিভাবে, আমরা শুধুমাত্র প্রথমে কি করব, যে দুটো সংখ্যা আছে এবং তার সঙ্গে এদের এলসিএম বের করব। দেখো এটা হচ্ছে কত 18, আমি এখানে নিয়ে নিলাম, তাহলে এদের এলসিএম কত হলো 18x। এবারে আমি শুধুমাত্র চেক করব এক্স এর কোন ভ্যালুর জন্য এলসিএম 72 হচ্ছে। দেখো 18-র সঙ্গে যখন আমি এখানে একটা পেয়ে গেছি 18x, এবারে চেক করতে কতটা সুবিধা দেখো, 18x যদি হয় 18 আর 18-র এলসিএম তো 72 হবে না। এবারে 18 আর 12-র এলসিএম 72 হবে, সেটাও দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন মাইন্ড করতে হবে, সেটাও হবে না। 18 আর 24-এর ক্ষেত্রে একমাত্র দেখো এলসিএম হচ্ছে 72। ঠিক আছে, তো এটাকে তুমি অপশান টেস্ট করে করতে পারো, আর না হলে অপশান ধরে ধরে করতে পারো। ওকে, নেক্সট দেখো এটার ক্ষেত্রে কি হবে, এটাকে তুমি দেখতে পাচ্ছ এলসিএম বের করতে হবে। 169 এর স্কোয়ার, 169 এর হচ্ছে রুট কি আছে, স্কোয়ার রুট আছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে তোমাকে 13 দেওয়া আছে। 27 এর কিউব রুট, তার মানে ওটা কত হচ্ছে স্যার 3 হচ্ছে। 64 টু দি পাওয়ার কত হচ্ছে দেখো 4, 64 টু দি পাওয়ার দেখো ফোর্থ রুট, এটা কি আছে 1/4 অফ দেখো কত আছে 64। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার কত আছে
8, তাই তো? 2 টু দি পাওয়ার 8 না 2 টু দি পাওয়ার 6? 2 টু দি পাওয়ার 8 যদি হয় 4, 4 16, 4 64। ওকে, ঠিক আছে। ইন্টু দেখো 1 বাই কত আছে 4, তার মানে হবে কত? 4 হবে। ঠিক লিখলাম? 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 64, 1 2 3 4 5 6। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে দেখো 64। ভুল করলাম আমি এখানটাতে, দেখে নাও। 2 টু দি পাওয়ার 6 ইন্টু কত আছে? 1 বাই 4। তাহলে 2 2 4, 2 3 6। ঠিক লিখলাম? ঠিকই আছে। তাহলে এটা কত হবে? 2 কিউব। ওকে, তার মানে এটা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 বাই 2, তার মানে এটা কত হবে? স্কোয়ার রুট অফ হচ্ছে 8। আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে দেখো 12। এটা কি ঠিক ঠিক আছে ভাই কোনোভাবে? 13 3 39, 13 6 78, ঠিক আছে। 5 3 8 1 9, 8 2 10, 1 11। তাহলে এক্ষেত্রে প্রথমটা হচ্ছে এটা হবে না, কারণ এটা 3 দিয়ে ভাগ যায় না। ওটা কি ঠিক করলাম না ওটা কিছু ভুল আছে বলো তো? চলো এটাকে চেক করো, চেক করে তুমি কমেন্ট করো ঠিক আছে না ভুল আছে। ওকে, দেখো এখানে বলা আছে ইন হুইচ অফ দ্য ফলোইং দ্যাট ক্যান নট বি দ্য এলসিয়াম অফ 3 4 এবং 6। এটাও তোমাকে দিলাম আমি হচ্ছে হোমওয়ার্ক, চেক করে দেখো কি হয়। ওকে, কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলা আছে। ইফ দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম বলা আছে দেখো 104, দেন দেয়ার এলসিএম। দেখো এই কোশ্চেনটা অনেকবার ডব্লিউবিসিএস মেন্সে দিয়েছে, একদম বেসিক জিনিস। প্রথম কথা হচ্ছে আমাকে যদি বলে কোনো এক দুটো সংখ্যা 5 এবং 8, তাদের এলসিএম কত হবে গো? তাদের এলসিএম হবে 5 এবং 8-এর কত এলসিএম হবে দেখো 40, এবং সেই দুটো সংখ্যার গুণফলও কত হচ্ছে দেখো 40। প্রথম কথা হচ্ছে দুটো সংখ্যা যদি কোপ্রাইম হয়, দুটো সংখ্যা যদি আমরা দেখতে পাই যে তারা কোপ্রাইম, তো তাদের প্রোডাক্ট ভ্যালুটাও কি হবে? সেটাই হবে। তাদের কি হবে বলো? প্রোডাক্ট ভ্যালু যেটা কোপ্রাইমও কি হবে বলো? সেই সংখ্যাটা হবে। দুটো সংখ্যার এলসিএম প্রোডাক্ট যেটা সেটাই হচ্ছে কি হবে বলো? এলসিএম হবে। তো এখানে কি দেওয়া আছে? ইফ দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম নাম্বার বলা আছে 104, দেন দেয়ার এলসিএম, এলসিএম কত হবে? 104 হবে। ওকে, এবং আমাদের লাস্ট কোশ্চেন দেখো আজকের, দ্য এলসিএম অফ এনি টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়াই, তাহলে কত হবে? তুমি একটা জিনিস দেখো, যে কোনো দুটো পজিটিভ ইন্টিজার পরপর, আমি বলছি 5 আর 6, তাদের এলসিএম কত হবে স্যার? 30 হবে না? 5 এবং 6, কারণ হচ্ছে কি তারা পরস্পর কি হবে দেখো? কো প্রাইম হবে, তারা পরস্পর কো প্রাইম। ধরো আমি বললাম 8 এবং 9, 9 এবং 10, দেখো তাদের প্রত্যেকে কি হবে? 8 আর 9 কত হবে দেখো? তাদের এলসিএম কত হবে? 8 ইন্টু 9। এটা কত হবে? 9 ইন্টু 10। তাহলে সেক্ষেত্রে যখন পরপর দুটো সংখ্যা আমাদের বলা থাকবে, তো সেক্ষেত্রে আমাদের এলসিএম কি হবে স্যার? এলসিএম হবে ওই যে দুটো সংখ্যা বলা আছে তাদের গুণফলটাই হচ্ছে তাদের এলসিএম। ঠিক আছে? ওকে, তো চলো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে ক্লাস নাম্বার আজকের 2। এই ক্লাস নাম্বার 2তে তোমাকে যে বেসিক জিনিসটা যেটা শেখালাম এইটার উপর বেস করে হচ্ছে আমরা পরের দিন এইটার উপর বেস করে আমরা হচ্ছে কোশ্চেন আনসার করব। ওকে, চলো ভালো থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকবে, বাই।